আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম গাইডলাইন ক্লাস। তো এখানে আমরা মেডিকেল অ্যাডমিশনে কিভাবে প্রস্তুতি নিব সেই সম্পর্কে আলোচনা তো করবোই। সাথে হচ্ছে কিভাবে আমরা বইটাকে আরো ভালোভাবে পড়তে পারি এবং পরীক্ষার পূর্বে আমরা কিভাবে আসলে প্রস্তুতিটা নিব, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো এই জন্যই আমরা এই গাইডলাইন ক্লাসগুলোর আয়োজন করছি। তো মূলত আমরা জানি যে মেডিকেল আসলে কোন কোন সাবজেক্টগুলো থেকে আসলে পরীক্ষায় আসে। বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, এটসেট্রা, এগুলাই, তাই তো? তো এর মধ্যে থেকে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বোটানি। বোটানি আমরা আলোচনা করব যে বোটানিটা আমরা আসলে কিভাবে পড়বো। এবং এখানে আমরা একটা চ্যাপ্টারের নামও বলছি যে উদ্ভিদ শারীর তত্ত্ব। কারণ হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব নিয়ে অনেকের বেশ সমস্যা থাকে। চ্যাপ্টারটা একটু বড়, রিভিশন দিতে অনেকের বেশি সময় লাগে। তো এই জন্য আমরা ঠিক করলাম যে উদ্ভিদ শারীর তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বোটানি নিয়ে। তো আমাদের এখানে মূলত আগে জানতে হবে যে আমরা একটা সাবজেক্টকে আমরা কিভাবে পড়বো আসলে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে। দেখা যায় আমি জাস্ট সারাদিন আমরা যদি বই পড়েও যাই, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তারা অনেক পড়ছে, অনেক পড়ালেখা করছে, 7-8 ঘন্টা 10 ঘন্টা করে পড়ালেখা করছে 24 ঘন্টার মধ্যে, কিন্তু তারা দেখা যায় তাদের আশানুরূপ ফলাফল পায় নাই, অথবা তারা পরীক্ষার হলে কোনো একটা গোলমাল করে ফেলছে। এই জিনিসগুলো অনেক সময় হয়। তো এটা একদিকে লাকের উপর ডিপেন্ড করে, আর একটা ডিপেন্ড করে হচ্ছে তার সিস্টেমের উপর, যে সে কোন সিস্টেমে পড়ালেখা করছে। এইখানে তার পড়ালেখাটা কি অ্যাক্টিভ হইতে হয়েছে না প্যাসিভ হইতে হয়েছে। তো আমরা এই জন্য অলওয়েজ খেয়াল করব যে আমাদের যে লার্নিং যে প্রসেসটা আছে, যে আমাদের পড়ালেখার যে প্রসেসটা আছে, স্টাডি টেকনিক যেটা, সেটা কি অ্যাক্টিভ হইতে হচ্ছে নাকি প্যাসিভ হইতে হচ্ছে। তো প্যাসিভ আর অ্যাক্টিভ হয়ে আসলে বলতে কি বোঝাচ্ছে? প্যাসিভ জিনিসটা হচ্ছে যে আমরা কোনো জিনিসটা বারবার আমরা পড়তেছি, রিডিং, একবার আমরা পড়লাম, ওইটা পরবর্তীতে এসে আবার পড়লাম। তো রিডিংটা একটা লেভেল পর্যন্ত কাজ করে, কিন্তু এটা লিমিটেড লেভেলে কাজ করে। এটা খুব বেশি একটা ইফেক্টিভ না বর্তমান জামানার ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে অ্যাক্টিভ লার্নিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন অ্যাক্টিভ লার্নিংটা ইম্পর্টেন্ট? কারণ এই ক্ষেত্রে আমরা অনেক কম সময় আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা জিনিস মনে রাখতে পারি। তো যেমন কিরকম হইতে পারে, ধরা যাক আজকে আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে কিছু পড়ছি। তো সালোক সংশ্লেষণ নিয়ে কর পড়ালেখা করার পর আমরা যেটা করতে পারি, আমরা পরবর্তীতে রিকল করার ট্রাই করব যে আমি আসলে কি পড়ছি, কোন টপিক গুলো পড়ছি। বা সালোক সংশ্লেষণে ধরা যাক আমাদের কিছু কিওয়ার্ড আছে, যেমন আমরা প্রথমে পড়লাম সালোক সংশ্লেষণ কি বা কাকে বলে। তারপর ধরা যাক আমরা পড়লাম সালোক সংশ্লেষণের অঙ্গাণু কি, মানে কোথায় হয়। ওকে। তারপর আমরা পড়লাম সালোক সংশ্লেষণে কি কি প্রক্রিয়া আছে, কি কি প্রক্রিয়ার মধ্যে সালোক সংশ্লেষণ হয়। তো এই প্রক্রিয়ার মধ্যে আবার কি কি আছে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো এইভাবে যে আমাদের একটা কনসেপ্ট বা একটা ম্যাপিং যেটা আছে, এই ম্যাপিংটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তো এইটা যখনই আমরা মাথায় মাথায় অথবা না দেখে আমরা করতে পারবো, তখনই এটা হবে আমাদের অ্যাক্টিভ লার্নিং প্রসেস। তো আমরা মূলত ফোকাস দিব হচ্ছে অ্যাক্টিভ লার্নিং এর দিকে, নট প্যাসিভ লার্নিং। অর্থাৎ একটা জিনিস বারবার রিডিং পড়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, অনেক সময় দেখা যায় আমাদের জিনিসটা আমরা পারি, সমস্যা নাই, ওইটাও আমি বারবার পড়তেছি। এবং অনেক সময় দেখা যায় যে জিনিসটা আমি পারি না, বা যে জিনিসটা আমার বারবার দেখা উচিত ছিল, পড়া উচিত ছিল, ওই জিনিসটা মিসিং হয়ে যায়। তো এই জন্য আসলে রিডিংটা আসলে এখানে লিমিটেড। কিন্তু আমি যদি অ্যাক্টিভ লার্নিং এ যাই, তখন আমি বুঝতে পারবো, যখন আমি রিকল করব তখন আমি ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই জিনিসটা আমি পারি। বা প্রক্রিয়া যখন আমি পড়বো তখন আমি বুঝতেছি যে না, আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে সেটা আমি ভালোই পারতেছি, কিন্তু আলোক নির্ভর পর্যায়টা যেটা আছে সেটা আমি পারতেছি না। অথবা ভাইস ভার্সা, যে কোনো একটা হতে পারে। তো প্রবলেমটা আমার কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ, এবং ইভেন সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা আরো মূল কাজ, যে আমার প্রবলেমটা কোথায় আসলে। প্রবলেম ফাইন্ড আউট করা, তাইলে আমাদের মূল কাজ। ওকে, তাহলে এই একটা বিষয় গেল। এখন আমরা আলোচনা করব যে আসলে আমাদের কিভাবে পড়ালেখা করা উচিত, পড়ালেখার বা স্টাডি সিস্টেমটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এরপর আমি উদ্ভিদ শারীরতত্ত্বের টপিকের মধ্যে ঢুকে আমরা কিছু থিওরিটিক্যাল আলোচনা করব। তো সাধারণত বিভিন্ন আহ, প্রচলিত পদ্ধতি আছে কিছু, যেমন কিছু এরকম বলা হয় যে পোমোডোরো টেকনিক একটা। এটা কোন সময় ইউজ করা হয়? দীর্ঘ সময় পড়ালেখা করার জন্য পোমোডোরো টেকনিকটা ইউজ করা হয়। তো এইখানে মূল সিস্টেমটা আসলে কি,
15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট কোন একটা স্টপওয়াচ দিয়ে পড়া হয়। তারপর দেখা যায় একটা ব্রেক নেওয়া হয়, দেন আবার 15 বা 20 বা 30 মিনিটের আবার একটা স্টপওয়াচ দিয়ে টাইমার সেট করে আবার পড়া হয়। তো এই ক্ষেত্রে অনেকে দেখা যায় আমরা অনেক সময় 1-2 ঘন্টা 3 ঘন্টাও একটানা বসে বসে পড়ি। তো একটানা বসে পড়ার ক্ষেত্রে যেটা হয়, মাঝে মাঝে আমাদের মধ্যে অনেক সময় এক ধরনের ঝিমটি চলে আসে, ঘুম চলে আসে। আবার কখনো কখনো আমরা মনোযোগ হারিয়েও ফেলি। অনেক সময় দেখা যায় আমরা ডিভাইসের দিকে চলে যাই, বা ডিভাইস না থাকলেও আমাদের দেখা যায় আমরা একটানা মনোযোগ দিয়ে আসলে পড়াটা টাফ। এটা আসলে সাইন্টিফিক্যালি প্রুফ যে আমাদের সাধারণত আমরা 15-20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এরকম ম্যাক্সিমাম আমরা টানা এই সময় পর্যন্ত আমরা পড়তে পারি। এরপর আমাদের অবশ্যই একটা ব্রেক নেওয়া উচিত। এবং এই ব্রেকের মধ্যে আসলে যে জিনিসগুলো করা যায়, কি কি করা যেতে পারে, হয়তো আমি একটু ভালোভাবে শ্বাস নিতে পারি। কারণ যখন দেখা যায় আমরা দীর্ঘ সময় ধরে বসে থাকি একটা জায়গায়, বা শুয়ে থাকি বা বসে থাকি, তখন আমরা শ্বাস প্রশ্বাসটা অনেক কম হয়ে যায়, স্লো হয়ে যায়। তো তখন আমাদের ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় না। তো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছানোর জন্য আমরা এই ব্রেক টাইমটাতে কি করবো, একটু শ্বাস প্রশ্বাসের একটু জোরে জোরে শ্বাস নেবো, একটু ডিপ ব্রেথ নিব। দেন আমরা একটা হাঁটাচলা করতে পারি, যেন আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হতে পারে, এই জিনিসগুলো। আর একটা যেটা আমরা করতে পারি এই ব্রেক টাইমের মধ্যে, সেটা হচ্ছে পূর্বের এই যে 15-20 মিনিট 30 মিনিটে আমি যতটুকু পড়ছি আমরা, সেই সেই পড়াটা আমরা এই ব্রেক টাইমের মধ্যে আবার রিক্যাপ করার ট্রাই করব, মনে করার চিন্তা করব। যে কি পড়ছিলাম, কোন টপিকটা পড়ছিলাম, তো এইখানে তো এরকম এরকম প্রসেসটা হয়েছে। তো তাহলে যেটা হবে, পরবর্তী 15-20 মিনিট বা 30 মিনিট আমরা যতটুকুই পড়ি, তো ওই পড়াটার সাথে আমাদের পূর্বের পড়াটা মনে থাকবে। তখন আর আমরা এই কথাটা বলতে পারবো না যে আমি তো যাই পড়ি সবই ভুলে যাই। তো এই প্রবলেমটা কিছুটা হলেও দূর হবে। আর একটা যেটা সুবিধা হবে, যে আমরা একটু দীর্ঘ সময় ধরে পড়তে পড়তে পারবো আর কি। তো এই জন্য অনেকে পোমোডোরো টেকনিক এটা ইউজ করা হয়, খুব ওয়াইডলি ইউজড হয় এটা। এন্ড আরো কিছু টেকনিক আছে, যেমন ফেইনমেন্ট টেকনিক একটাকে বলা হয়। তো ফেইনমেন্ট টেকনিকের বিষয়টা হচ্ছে যে একটা জিনিস আমি আমরা কোনো কিছু একটা জিনিস পড়লাম, দেখা যাক আজকে আমরা উদ্দেশ্য তত্ত্ব নিয়ে পড়তেছি। তো এই জিনিসটা আমি পড়লাম, পড়ার পর এটা আমি আরেকজনকে বুঝাতে পারি, অথবা আমি নিজে মিররের সামনে যে, অর্থাৎ আয়নার সামনে যে নিজে নিজে আমি বলতে পারি। বা কোনো কিছু সামনে না যেও, আমি নিজে নিজে পুরো পড়াটা একবার আমি নিজের মাথায় নিয়ে তারপর আমি বলতে পারি, বা বুঝানো, নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করতে পারি। তো এই সবগুলো যে কোনোটা আমরা ট্রাই করতে পারি, এগুলো ফেইনমেন্ট টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত। তো এইটার সুবিধাটা কি, এখানে যেটা হবে, যখন আমি নিজেকে বুঝাতে যাব, তখন আমি বুঝতে পারবো যে না, আমার কোন জায়গাটা গ্যাপ আছে বা ল্যাকিংস আছে, এবং কোন জায়গাটা আমি পারতেছি। তো যে জায়গাটা আমার ল্যাকিংস আছে, সেই জায়গাটা আমি আবার যে বইয়ে যে দেখে নিব। তাহলেই আমাদের ল্যাকিংস গুলো, অর্থাৎ এই যে আমাদের প্রবলেম ফাইন্ড আউট করা, যে আমি কোন জিনিসটা পারি না। এমন তো না যে আমরা কিছুই পড়ি নাই, কিছুই পারি না, তা তো না। যেহেতু আমরা এইচএসসি পার করছি, তারপর এই যে যারা সেকেন্ড টাইমার, তাদের ফার্স্ট টাইমও তারা পড়ছো এবং পরীক্ষা দিছো, অনেক হয়তো একটুর জন্য হয়নি। তো তার মানে এমন না যে তারা কিন্তু কিছুই পারে না বা কিছুই পড়েনি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, আমাদের ল্যাকিংসটা কোথায়। তাহলে আমরা অনেক টাইম সেভ করতে পারবো, এন্ড স্ট্রেস ছাড়াই আমরা খুব সহজেই আমরা প্রিপারেশনটা নিতে পারবো, খুব কম পরিশ্রমও নিতে পারবো আসলে, যদি আমরা এই টেকনিক গুলো অবলম্বন করি। আচ্ছা, অনেক কথা বললাম, দেখি মূলত কারা জয়েন হয়েছে। আচ্ছা, 21 জন ক্লাস করে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এইগুলো আমাদের পড়ালেখার টেকনিক সম্পর্কে কিছু কথাবার্তা। তা আমরা এখন এই জিনিসগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কারণ এইগুলা আসলে ইউটিউবেও অনেক দেখতে পাওয়া যায়, এই ভিডিওগুলো আছে, তোমরা যদি সার্চ করো যে স্টাডি টেকনিক, দেন পোমোডোরো টেকনিক বা ফেরমেন্ট টেকনিক এটসেট্রা, বা অ্যাক্টিভ রিকল, আর একটা টেকনিক আছে যে অ্যাক্টিভ রিকল। তো ওভারঅল আমি সবকিছু আমি একসাথে বলছি, এন্ড সামনে আমি একসাথে পুরো জিনিসটা আমি উদ্ভিদ সারি তত্ত্ব যখন পড়াবো, তখন সব টেকনিক গুলো আমি একসাথে অ্যাপ্লাই করার ট্রাই করব। যে আসলে এই যে এত বড় বড় চ্যাপ্টার, এই যে এক একটা প্রায় 50-60 পেজ, কোনোটা 100 পেজ, যেমন কোষের গঠন, এটা কিন্তু অনেক বড়। তারপর উদ্ভিদ সারি তত্ত্ব, এটা অনেক বড়। তো এই বড় চ্যাপ্টার গুলো আমরা আসলে অ্যাডমিশনের জন্য কিভাবে শেষ করব। একটা তো আমরা একাডেমিকে আমরা একভাবে পড়ছি, ডিফারেন্ট সেটা। কিন্তু এখন মেডিকেল অ্যাডমিশন, শুধু অ্যাডমিশনও না, আবার ভার্সিটি অ্যাডমিশনের থেকে একটু ডিফারেন্ট মেডিকেল অ্যাডমিশনের এটা। তো সেই ক্ষেত্রে আমরা মেডিকেল অ্যাডমিশনে আসলে এই বইটা আমরা কিভাবে শেষ করব, বা এই চ্যাপ্টারটা কিভাবে শেষ করব। আচ্ছা, তাহলে এখন আমরা মূলত প্রথমত আমরা শুরু করব চ্যাপ্টার ম্যাপিং দিয়ে।
তাহলে যেটা আমি বলতেছিলাম যে আমরা বোটানি নিয়ে আলোচনা করব। তাহলে বোটানিতে আমাদের মূলত ইম্পর্টেন্ট কি কি যে বিষয়গুলো আছে, তাহলে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যারা এখন আমরা সেকেন্ড টাইমার আসি বা যারা আমরা এখন পরীক্ষা দিব, আমাদের প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে যে কোনটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, কোনটা আমার যদি 2বার বা 3বার রিভাইজ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমি কোন চ্যাপ্টারটা আমি 2-3বার করে রিভাইজ দিব। আর যদি আমার সুযোগ কম থাকে কোনো চ্যাপ্টার রিভাইজ কম দেওয়ার, তাহলে কোনটার আমি কম প্রায়োরিটি দিব। তাহলে এট ফার্স্ট আমাদের কি, আচ্ছা তাহলে প্রায়োরিটি লিস্টে কোন চ্যাপ্টার গুলো আগে আসবে। যেমন আমি যদি শুরু থেকে আসি তাহলে সেক্ষেত্রে কোষের গঠন, এটা আমরা প্রায়োরিটি লিস্টে রাখবো। তারপর হচ্ছে কোষ রসায়ন, তারপর অণুজীব, এন্ড ফাইনালি উদ্ভিদ সারী তত্ত্ব। তো একদম এই চারটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকবে। এরপর সেকেন্ডে যদি আমরা আরেকটু যাই, তাহলে সেক্ষেত্রে আমরা আহ শৈবাল ও ছত্রাক, নগ্নবীজি আবৃতবীজি এই দুইটাকে আমরা রাখতে পারি। তো মূলত দেখা যায় এই প্রথম চারটা থেকেই সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে। যেমন হয়তোবা গত বছরে এই অনুজীব থেকে হয়তোবা 4 থেকে 5টার মতো কোশ্চেন আসছে। তাহলে এবং এই যে কোশ্চেন গুলো আসছে সেগুলো এমন না যে পারা যাবে না, এরকম না। ভালো কোশ্চেন আসছে, যেটা বই যদি কেউ ভালো মতো পড়ে খুব ইজিলি পারবে। উদ্ভিদ সারী তত্ত্ব থেকেও খুব, মানে চ্যাপ্টারটা যতই একটু কঠিন হোক বা বিশ্রী লাগুক অনেকের কাছে, কিন্তু এখানে কোশ্চেন গুলো বা এমসিকিউ গুলো কিন্তু খুবই মোটামুটি একদম খুব ডিরেক্ট এন্ড মোটামুটি সহজ হয় অন্য অন্য চ্যাপ্টারের থেকে। তো সেই ক্ষেত্রে এই চারটা চ্যাপ্টার কিন্তু আমাদের এমবিবিএস লেভেলও লাগে। যেমন ফার্স্টে যে কোষের গঠন একদম বেসিক চ্যাপ্টার, এটা আমরা যে কোনো জায়গায় যাই আমাদের এইগুলা এই এই চ্যাপ্টারের বেসিক আমাদের লাগেই। তারপর কোষ রসায়ন, এটা দিয়ে দেখা যায় এমবিবিএস এর বায়োকেমিস্ট্রি ফার্স্ট যে আমরা পড়ি প্রথম 2-3 মাস, সেখানে আমরা এই কোষ রসায়ন নিয়ে পড়ি, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এগুলো নিয়ে আমাদের প্রায় 2-3 মাস আমরা পড়ালেখা করি। তারপর অণুজীব মাইক্রোবায়োলজি, এটা নিয়ে একটা পুরো সাবজেক্টই আছে মেডিকেলে। এন্ড এই যে উদ্ভিদ সারী তত্ত্ব, উদ্ভিদ সারী তত্ত্বের মধ্যে সালোক সংশ্লেষণ এন্ড শ্বসন, বিশেষ করে শ্বসন এই পুরো পার্টটাই আমাদের দরকার। কারণ আমরা আমাদের বডির মধ্যে কি শ্বসন হচ্ছে না, আমাদের সেলের মধ্যে কি রেসপিরেশন হচ্ছে। আবার এই শ্বসনের উল্টে কিন্তু সালোক সংশ্লেষণ। তাহলে যে সালোক সংশ্লেষণ পারে সে মোটামুটি শ্বসনের স্টেপ গুলো পারে বা বুঝতে পারে মোটামুটি। আচ্ছা, তো এই জন্য এমনিতেই বোঝা যায় যে এই চারটা চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু মেডিকেলের সাথে অলরেডি রিলেটেড। তো সাধারণত মেডিকেলের যে বড় স্যাররা আছে, যারা ডাক্তার আছে, তারাই সাধারণত কোশ্চেন গুলো করে। তাহলে তারা কিন্তু সাধারণত এই চ্যাপ্টার গুলো কি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। তাছাড়াও এই চ্যাপ্টার গুলোকে দিবে যেহেতু আমরা বোটানি, বোটানি থেকে কোশ্চেন আসতেছে। সো শৈবাল ছত্রাক নগ্নবীজি আবৃতবীজি এগুলো থেকে টুকটাক কোশ্চেন আসবে। এবং এর পরে একদম শেষের প্রায়োরিটি লিস্টে আমরা রাখবো যে টিস্যু তন্ত্র, দেন 10 নাম্বারটা এগুলো। আচ্ছা, ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। 11 নাম্বার চ্যাপ্টারটা জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি মোটামুটি ইম্পর্টেন্ট, বাট উদ্ভিদ সারী তত্ত্ব, তারপর অণুজীব, কোষের গঠন এগুলোর মতো অত ইম্পর্টেন্ট না, বাট তাও ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রতি বছর প্রায় কোশ্চেন আসে। তাহলে আমার প্রায়োরিটি লিস্ট সেট হলো যে এই চ্যাপ্টার গুলো আমি একদম দফা রফা করে ফেলবো, এগুলো আমি প্রায় রিভাইজ দিব। এন্ড এগুলো আমি চেষ্টা করব 2বার 3বার যতবার রিভাইজ দেওয়া যায় আমি এগুলো আমরা একদম ফুললি ভালো মতো পড়ার চেষ্টা করব। এখান থেকে আমরা এমসিকিউ বেশি বেশি সলভ করব। যত বই আছে তোমার বাসায় সবগুলো আস্তে আস্তে, ফার্স্টে দেখা যায় তুমি কোশ্চেন ব্যাংক করলা। ফার্স্টে তুমি একটা চ্যাপ্টার ধরা যাক তুমি বইটা পড়লা, বইটা শেষ করার পর তুমি এরপর কোশ্চেন ব্যাংকে চলে যাবে। মেডিকেল কোশ্চেন ব্যাংকে এই চ্যাপ্টার রিলেটেড কি কি কোশ্চেন আছে ওই কোশ্চেন গুলো তুমি অ্যান্সার না দেখে সলভ করার ট্রাই করবে। কোশ্চেন ব্যাংক অবশ্যই অ্যান্সার না দেখে সলভ করার ট্রাই করবে, যে কোনো কোশ্চেন অ্যান্সার না দেখে সলভ করবে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক শেষ হলো, এরপর তুমি কোথায় চলে যাবে, অনুশীলনীতে। অনুশীলনীর সাধারণত এখন কোশ্চেন প্রোভাইড করা হয়, যে কোনো কোচিং হোক বা এমনিতেও পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। তো এটা তোমরা কালেক্ট করে নিবা, অনুশীলনী কোশ্চেন সলভ করবা। তারপর চ্যাপ্টার ওয়াইজ আর কি। তো অনুশীলনী কোশ্চেন সলভ করার পর এখন তুমি যে কোনো কোচিং বা যেখানে তোমরা ভর্তি হয়েছো ওইখানে হয়তো বা কোনো গাইড বুক বা সামথিং দেয় বা প্র্যাকটিস বুক দেয়, সেই প্র্যাকটিস বুকটা এখন তোমরা সলভ করতে পারো চাইলে। ফাইনালি, তো এখানে অনেক কোশ্চেন থাকে প্র্যাকটিস বুক গুলাতে, এবং ওইটার সাথে কিন্তু অনেক সময় তারা চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্টও দিয়ে দেয়। যেমন রয়্যাল গাইড থেকে শুরু করে অনেক বিভিন্ন প্র্যাকটিস বুক আছে, এখানে মডেল টেস্টও দিয়ে দেয় ওই চ্যাপ্টারের উপর। তাহলে তোমরা নিজেরা যাচাই করে নিতে পারবা। তাহলে এই প্রসেস গুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে তুমি প্রায়োরিটি লিস্ট সিট করলা, এরপর হচ্ছে তোমার এরপরে তোমার স্ট্র্যাটেজি কি হবে, যে এরপর তুমি ধাপে ধাপে তোমার প্রত্যেক দিন ধাপে ধাপে করতে হবে যে কোনটার পর কোনটা করবো, কোনটার পর কোনটা করবো। তাহলে এট ফার্স্ট তো বইয়ের উপর কোনো কথা নাই। এবং বইয়ের আগে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে কোনো, এই যে ধরো আমি এখন তোমাকে কোনো একটা সাজেশন দিলাম বা গাইডলাইন দিলাম, অর্থাৎ এই চ্যাপ্টারটা কিভাবে পড়া যায় সেটা রিলেটেড তুমি একটা কোনো একটা গাইডলাইন ভিডিও দেখতে পারো। কিন্তু ইউটিউবে সাধারণত গাইডলাইন ভিডিও গুলো পাওয়া যায় না, এটা হচ্ছে প্রবলেম আর কি।
তা আমি চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের গাইডলাইন গুলো দেওয়ার। তাও যতটুকু পারা যায় তোমরা চেষ্টা করবা। গাইডলাইন ভিডিও না থাকলে যদি শর্ট 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি কোনো চ্যাপ্টারের ভিডিও থাকে তাহলে সেটাও দেখে ফেলবা যদি ওই চ্যাপ্টারে তোমার সমস্যা থাকে। এবং এই চ্যাপ্টারটা গুলো অনেক ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে, ওগুলো তোমরা একটু দরকার 1.5 2 ঘন্টার ভিডিও পেলে, ভাইদের লেকচার পেলে দেখে ফেলবা। এরপর তুমি বইটা যদি দেখো তাহলে দেখবা খুব কিন্তু ইজি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের মূলত আমরা অনেক কথা বললাম গাইডলাইন রিলেটেড। এখন আমি যদি একটু বইতে একটু আসি, বইতে এসে আমি যদি অ্যাপ্লাই করার ট্রাই করি। যেমন আমরা একটা চ্যাপ্টার সিলেক্ট করলাম, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ সারী তত্ত্ব। এখন উদ্ভিদ সারী তত্ত্বের মধ্যে টোটাল 4টা টপিক আছে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে পানি ও খনিজ লবণ, পানি না মূলত খনিজ লবণ পরিশোষণ। তো খনিজ লবণ পরিশোষণের পর এর পরেরটা আছে প্রস্বেদন, এরপর সালোক সংশ্লেষণ, এরপর শ্বসন। তো এর মধ্যে সাধারণত সালোক সংশ্লেষণ এবং শ্বসন থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে, এর থেকেও বেশি আসে মূলত সালোক সংশ্লেষণ সব থেকে। আচ্ছা, তো এখন পড়তে হবে কিন্তু আমাদের সবই। আমাদের কিন্তু বলে দিবে না যে আমরা এবার সালোক সংশ্লেষণ থেকে কোশ্চেন করব, বা শ্বসন থেকে করব, বা প্রস্বেদন থেকে করব। আমাদের মূলত সবগুলারই ভালোভাবে পড়তে হবে। কিন্তু সব লাইন যে পড়তে হবে ব্যাপারটা এমন না, কোন লাইন পড়তে হবে কোন লাইন পড়তে হবে না এটা আমাদের এখন বুঝতে হবে। যেমন এই পেজে আমরা আসলাম, এই পেজে আমরা দেখলাম যে জনক, তো যে কোনো কিছু আমরা সাধারণত জানি, সবগুলো আমরা জনক পড়ে ফেলবো, যেখানে আমরা জনক পাবো বা প্রথম আবিষ্কারক কে, এই টাইপের কথাবার্তা গুলো আমরা পড়ে ফেলবো। তাহলে স্টিফেন হেলস হচ্ছে উদ্ভিদ সাহিত্যের জনক, তাহলে এই কথাটা আমরা পড়ে ফেলবো। এরপর যখন আমরা সেকেন্ড পেজে যাব, সেকেন্ড পেজে যাওয়ার পর এই যে আমাদের খনিজ লবণ পরিশোষণ শুরু হয়েছে। এখন তো এখানে আমরা গদ বাঁধা অনেক সময় পড়ি, দেখা যায় শুরু থেকে তোমরা এইভাবে পড়তে পারো যে উদ্ভিদ দেহাভ্যন্তরে বিভিন্ন শারীরবৃত্তিক প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিভিন্ন প্রকার খনিজ লবণের অংশগ্রহণ প্রয়োজন পড়ে। তো এইভাবে না পড়ে, এইভাবে তোমরা পড়বা না, চেষ্টা করবে এগুলো অ্যাভয়েড করা। তো আমাদের কাছে দাগানো বই আছে, তোমরা নিজেরাও যদি একটু দেখো মাঝে মাঝে যে যেই লাইন গুলা একটু বোল্ড করা, ওই সব জায়গাগুলোতে আগে ফার্স্টে চোখ ফেলানোর চেষ্টা করবা। এন্ড অবশ্যই তোমরা একবার যেহেতু সেকেন্ড টাইমে আগে একবার কোশ্চেন ব্যাংক অবশ্যই একবার সলভ করে আসছো, তার মানে তোমাদের একটা আইডিয়া আছে। তো বইতে কতটুকু দাগানো হয়েছে বা না হয়েছে তোমরা চেষ্টা করবা একদম ফার্স্টই ওই তোমাদের আইডিয়ার ভিত্তিতে ওই জায়গাগুলোতে আগে ফোকাস দেওয়া, যে ইম্পর্টেন্ট কি এই পুরো জায়গাটার মধ্যে। যেমন ধরো আমরা যদি এই জায়গাটা দেখি, এখানে আমাদের টোটাল কি জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের টোটাল 17টা অত্যাবশ্যক উপাদান আছে। এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনটা হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে, বাকি সব মাটি থেকে গ্রহণ করে। তাহলে খনিজ লবণের অন্যতম প্রধান সোর্স কি? মাটি। এটা দেখো আবার এখানে আবার এই এমসিকিউটা বলা আছে, তো এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সাধারণত আসে না, এত খুঁটিনাটি এমসিকিউ আসে না, বাট তারপরেও কিন্তু আমরা জানার চেষ্টা করবো, জেনে রাখবো এগুলো। তারপর খনিজ লবণ এর পরের ধাপে কি, এইটুকুর মধ্যে কি আলোচনা হয়েছে, যে খনিজ লবণ কোথা থেকে শোষিত হয়, সাধারণত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল থেকে শোষিত হয়। ওকে, তারপর কিভাবে শোষিত করে, শোষণ করে, আয়ন হিসেবে শোষণ করে। তাহলে এইভাবে তোমরা চেষ্টা করবা, এইভাবে চেষ্টা কোশ্চেন গুলো মানে এইভাবে কোশ্চেন আকারে যখন তোমরা পড়বা, তখন তোমাদের প্র্যাকটিস করা তোমার সহজ হবে এবং পরীক্ষার সময় সহজ হবে। কিন্তু তোমরা যদি গদবাঁধা পড়ে যাও, জাস্ট রিডিং পড়ে যাও যে নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা পালন করে, এইভাবে রিডিং না পড়াটাই বেটার। বরং তোমরা এইভাবে চেষ্টা করো যে স্থলজ উদ্ভিদ যদি এইভাবে কোষ বিভাজন অঞ্চল দিয়ে শোষণ করে, তাহলে যারা স্থলজ না, যারা জলে আছে নিমজ্জিত জলজ, তাহলে তারা কিভাবে করবে, তাদের সব অঙ্গই এই লবণ পরিশোষণে কাজ করবে। এইভাবে পড়ার চেষ্টা করো। তাহলে আমি সামনে আরো কিছু দেখা দিচ্ছি। যেমন এরপর যখন আমরা আসলাম যে কি অবস্থায় লবণ পরিশোষণ হয়, আয়ন, এখন এর মধ্যে আবার কনসেপ্ট আসছে কি, যে কোন আয়নগুলা বেশি দ্রুত শোষিত হয়, কোন আয়নগুলো আবার ধীরে ধীরে শোষিত হয়। তাহলে এটা তোমরা জানো এবং পড়ে ফেলবা, খুব বেশি পরিমাণে আসে। এরপর এখানে আবার কি আলোচনা হয়েছে, যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান নিয়ে, এই যে আমরা 17টা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের কথা বলছি, তো এর মধ্যে কিছু আছে আবার ম্যাক্রোমৌল, আর কিছু আছে হচ্ছে মাইক্রোমৌল। তো এই ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল গুলোর নামগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। যেমন ম্যাক্রোমৌল আছে হচ্ছে তোমার 9টা, আর মাইক্রোমোল আছে তোমার 8টা। তো যেগুলো বেশি লাগে ওগুলাই ম্যাক্রো, আর যেগুলো কম লাগে ওগুলো মাইক্রো। তো ম্যাক্রো মাইক্রো এগুলা তোমাদের ট্রিক্স আছে খুব সম্ভবত মনে রাখার জন্য, যেমন এমজিকে ক্যাফে ফর নাইস জবস, এটা দিয়ে অনেকে মনে রাখে। কিন্তু আমি মনে রাখতাম যে ম্যাক্রো মৌলগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যার মধ্যে হয়, মানে আমি কেমিস্ট্রির পারমাণবিক সংখ্যাগুলোর ধারণা ছিল, তো এর মধ্যে 1 থেকে 20-এর মধ্যেই হয়ে থাকে বেশিরভাগ সময়, এক্সেপ্ট এই যে বোরন আর ক্লোরিন। বোরন আর ক্লোরিনটা 1 থেকে 20 পারমাণবিক সংখ্যার মধ্যে হলেও এরা হচ্ছে মাইক্রোমোল, আমি আর কি এইভাবে আমি মনে রাখছি। তো যখন আমি দেখতাম হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই টাইপের যেগুলো দেখতাম, বা পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবই কিন্তু হচ্ছে ম্যাক্রোমোল।
আচ্ছা, তো এইটা গেল অত্যাবশ্যক উপাদান সম্পর্কে, এই কথাগুলো গেল। এরপর তোমরা পড়বা উপকারী মৌল। তাহলে এইভাবে এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, তাহলে এই জিনিসগুলো তোমরা পড়ে ফেলবা। এবং এখানে আরো লাগে, যেমন ম্যাগনেসিয়ামের কাজ কি, ফসফরাসের কাজ কি, পটাশিয়ামের কাজ কি, এরকম এই জিনিসগুলো তোমরা একটু পড়ে ফেলবা। আচ্ছা, এরপর আমরা যদি এরপরের পেজে যদি আমরা যাই, এখানে দেখবো খনিজ লবণের প্রাপ্যতা সম্পর্কে আছে, যেগুলো আমাদের একদমই লাগবে না। এরপর খনিজ লবণ পরিশোধন প্রক্রিয়া সম্পর্কে আছে, এটা পুরোটা বেসিক হিসেবে তোমরা জাস্ট পড়বা যে খনিজ লবণ আসলে কিভাবে পরিশোধন হয়। একটা সক্রিয়, সক্রিয় মানে হচ্ছে এখানে আমার শক্তি লাগবে। আর আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়, মানে এখানে আমার শক্তি টক্তি তেমন দরকার নেই। তাহলে সক্রিয়তা কেন শক্তি লাগতেছে? শক্তি লাগে তখন, কখন লাগে? যখন আমরা গ্র্যাভিটির বিরুদ্ধে যদি কাজ করি, তাহলে আমাদের কি শক্তি দরকার হয়। কিন্তু আমি যদি উপর থেকে ছেড়ে দিই, তাহলে কিন্তু তখন ওই একটা জিনিস কিন্তু এমনি মাটিতে পড়ে যায়, কারণ এটা গ্র্যাভিটির দিকে যাচ্ছে। সেম অ্যাজ সক্রিয়, অর্থাৎ এখানে শক্তি লাগবে, কেন লাগবে? কারণ আমি কোনো ঘনত্বের আনতির বিপরীতে আমি যাব, অর্থাৎ নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যাব, তখন আমার শক্তিটা লাগবে। তখনই আমার সক্রিয় পরিশোষণের কনসেপ্টটা চলে আসে। তো এইখানে এই কথাগুলো এখানে বলা আছে। এবং এইখানে সক্রিয় পরিশোষণের আহ, কি কি ধারণা আছে, কিভাবে হয়। যেমন লুন্ডেগার মতবাদ, লুন্ডেগার মতবাদে কি বলা হচ্ছে, এখানে সাইটোক্রোমটা বাহক হিসেবে কাজ করে। জাস্ট বাহক গুলা নাম তোমরা মনে রাখতে পারো, বাট এমনিতে এটা পরীক্ষা খুব বেশি এটা আসে না। তারপর কোনো ক্ষেত্রে হচ্ছে থাকে, প্রোটন পাম্প থাকে। এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এখানে প্রোটন পাম্প থাকে। তারপর বলা হচ্ছে লেসিথিন বাহক ধারণা, তাহলে এখানে বাহকটা কি হিসেবে কাজ করবে? লেসিথিন নামক একটা ফসফোলিপিড। তো এই কনসেপ্ট গুলা এখানে জাস্ট বাহক গুলা নাম যদি তোমরা পড়ো এবং তিনটা না জাস্ট নাম যদি পড়ো, তাহলেই হবে। কারণ অনেক সময় প্রশ্ন এইভাবে দিতে পারে যে নিচের কোনটি সক্রিয় পরিশোষণ নয়। কারণ এখানে যদি তিনটা আছে, তাহলে 4 নম্বরে আর একটা দিয়ে দিবে, নিষ্ক্রিয় থেকে একটা পয়েন্ট অ্যাড করে দিবে, ধরো ব্যাপন মতবাদ বা এরকম কোনো কিছু একটা অ্যাড করে দিবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট নামগুলো একটু জানা লাগবে। আচ্ছা, এরপর দেখো এখানে কিন্তু ভিতরে আর কোনো পড়া লাগবে না তোমাদের, জাস্ট খুব কুইকলি চলে আসবা, এরপর প্রভাবকে চলে আসবা। প্রভাবকের ক্ষেত্রে তোমরা কি পড়বা? কোনটা বাড়লে খনিজ লবণ পরিশোষণ বাড়ে, কোনটা কমলে খনিজ লবণ পরিশোষণ কমে। তোমাদের এইটুকু জাস্ট একটু পড়তে হবে ভিতর থেকে। তাও খুব বেশি না, সাধারণত তাপমাত্রা, আলো, তারপর চাপ, এই টাইপের পয়েন্ট গুলোই সাধারণত পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, তাহলে খনিজ লবণ পরিশোষণ দেখো মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু কভার হয়ে গেল। এন্ড এইখানে খুব বেশি কিন্তু আসলে পড়ারও নাই, কিন্তু দেখা যায় একটা এমসিকিউ তোমরা পেয়ে যেতে পারো। এরপর ধর আমরা প্রস্বেদনে আসলাম, তো প্রথমত প্রস্বেদনের অপর নামটা কি এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাষ্পমোচন। তো অপশনে যে সবসময় প্রস্বেদনই দেওয়া থাকবে তা কিন্তু না, বাষ্পমোচনও দেওয়া থাকতে পারে, বা ট্রান্সপিরেশনও দেওয়া থাকতে পারে, ইংলিশে দেওয়া থাকতে পারে। তো এইটাতে আবার আমরা অনেক সময় ট্রান্সপিরেশনের সাথে আবার ট্রান্সক্রিপশনের জন্য আমরা প্রচ্ছদনের ক্ষেত্রে আগে আমরা বোঝার চেষ্টা করব যে প্রচ্ছদন আসলে জিনিসটা কি। তারপর ওই সেম ভাবে যে এটা কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে, প্রচ্ছদন কই থেকে হয়, এরপর প্রচ্ছদনের প্রকারভেদটা কি, এরপর হচ্ছে প্রচ্ছদনের তাহলে প্রভাবক কি, বা প্রচ্ছদনের সাথে জড়িত আছে কারা কারা, এদের সম্পর্কে আমাদের কিছু তথ্য। তো এই জিনিসগুলা তুমি ফার্স্টে মাথায় নিয়ে নিবা আগে, যে এই জিনিসগুলো আমার পড়া লাগবে। এরপর তুমি আস্তে আস্তে এখন বইয়ে একটু একটু করে পড়া শুরু করবা। যেমন এক একটা প্যারা করে শেষ করবা, যেমন প্রথম প্যারা এই ফার্স্ট এইটুকুর মধ্যে কি কি জিনিস আছে, যে প্রশোধন কাকে বলে। তো মূল কথা এখানে কি, যে বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে, পানিকে বাষ্পাকারে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে প্রশোধন। যদি তরল আকারে বের করে তাহলে কিন্তু সেটা হচ্ছে গাটেশন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় বলতে পার প্রশোধন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, তখন তোমার এই দেখা যায় সংজ্ঞাটাই বলে দিল, সুন্দর একটা সংজ্ঞা, কিন্তু একটু চেঞ্জ করে দিবে, বলবে অতিরিক্ত পানি তরল আকারে বের হয়ে যায়, একে প্রশোধন বলে। কিন্তু আসলে কি এটা সঠিক? এটা কিন্তু সঠিক না। কিন্তু তুমি দেখা যায় ওই ক্ষুদ্র একটা জায়গায় ফোকাস না দেওয়ার কারণে মিস্টেক করে ফেলবা। আচ্ছা, এবার হচ্ছে কত পার্সেন্ট পানি বের করে, এই জিনিসগুলো এমসিকিউ তে আসে। এবং কার্টিস যে তাকে এটাকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে, এই কথাগুলো দেখবা। এই তো। তারপর হচ্ছে প্রশ্নের প্রকারভেদ, প্রকারভেদটা কেন আসছে, যে প্রচ্ছেদন আসলে কোন কোন জায়গা থেকে হয় সেটার ভিত্তিতে আসলে প্রকারভেদটা আসছে। তো মূলত সাধারণত পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনটা সব থেকে বেশি হয়। তো আমাদের এটা রেশিও গুলো পড়তে হবে, যেমন পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হয় 95 থেকে 98%। কোনো কোনো বইতে আবার আছে 90 থেকে 95%। তো যে কোনো একটা অপশনে থাকবে, মূলত এইটাকে আমরা প্রাধান্য দেবো, 95 থেকে 98%। ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন, অর্থাৎ কিউটিকুলার লেয়ার থাকে অনেক সময় উদ্ভিদের পাতার গায়ে অথবা কাণ্ডের গায়ে। তো কিউটিকুলার স্তর কখনো মোটা হয়, কখনো আবার চিকন হয়। সাধারণত মরুর যে উদ্ভিদ আছে তাদের কিউটিকুলার স্তরটা পুরু হয়, মোটা হয়, এই জন্য খুব বেশি একটা পানি বের হইতে পারে না। কারণ তাদের তো পানি বের করার দরকারও নাই, তাদের তো পানি ধরে রাখা দরকার।
আবার যারা একটু এই ভিজা স্যাঁতসেঁতে এলাকায় থাকে তাদের ক্ষেত্রে কিউটিকল একটা চিকন হয়, যেন পানিটা খুব সহজেই বের হয়ে যেতে পারে। যাই হোক, এরকম ত্বক থেকেও প্রশোধন হয়, যেমন আমাদের ত্বক থেকে ঘাম বের হয়। আমাদের মূলত কি হয়, আমাদের পানি বের করার মূল প্রক্রিয়া কি? ইউরিনেশন, প্রস্রাবের মাধ্যমে আমাদের পানি বেশি বের হয়। তো ওরকম তোমরা মনে রাখবা, পত্ররন্ধ্রীয় প্রশোধন হচ্ছে এটা মূল, ওরকম আমাদের প্রস্রাব করার মতো পানি বের করার মূল প্রক্রিয়া। আর ত্বক থেকে আমাদের যেমন ঘাম হয়, উদ্ভিদের এরকম ত্বক থেকে হচ্ছে পানি বের হয়। তো এইটার রেশিওটা কি? এটা রেশিওটা দেখো এখানে বলা আছে 2 থেকে 5%, মানে বাকি যতটুকু আছে 2 to 5%। আর লেন্টিকোলটা সবার হয় না সাধারণত। যেসব উদ্ভিদগুলো একটু বৃদ্ধ হয়ে যায় ওদের ক্ষেত্রে হচ্ছে লেন্টিসেল সৃষ্টি হয় সাধারণত। তো এটা হচ্ছে 1% বা লেস দেন 1%। আচ্ছা, তো এখানে পার্সেন্টেজ গুলো ইম্পর্টেন্ট, আর তেমন কিছু দরকার নেই এখানে। এরপর আসো পত্ররন্ধ্র, স্টোমাটা বা পত্ররন্ধ্রের মধ্যে। কারণ পত্ররন্ধ্র খুব বেশি ইম্পর্টেন্ট। এর কারণটা কি? এটাও এমসিকিউতে আসছে। কারণ পত্ররন্ধ্র 3টা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে সম্পর্কিত: সালোক সংশ্লেষণ, তারপর শ্বসন, আবার এই প্রস্বেদন, 3টার সাথে। তো এই জন্য পত্ররন্ধ্র খুব ইম্পর্টেন্ট। তো পত্ররন্ধ্র আসলে কি দিয়ে গঠিত হয়? আমরা মনে করি পত্ররন্ধ্র মানে হচ্ছে শুধুমাত্র একটা ছিদ্র বা একটা রন্ধ্র। ব্যাপারটা এরকম না। পত্ররন্ধ্র আসলে ছিদ্র তো আছে, সাথে আবার এর পাশে 2টা রক্ষী কোষ থাকে। এইখানে এই পয়েন্টটা দেওয়া আছে যে 2টা অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ এবং এদের বেষ্টিত যে রন্ধ্র, এটা দিয়ে বেষ্টিত রন্ধ্র দিয়ে গঠিত হয় পত্ররন্ধ্র। তাহলে এখন আমাদের এর পরের ধাপে আমরা আলোচনা করতে হবে, মানে আমরা শিখবো যে এই রক্ষী কোষের মধ্যে আবার কি আছে। রক্ষী কোষের মধ্যে আছে সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং সাইটোপ্লাজম। তো এই জন্য আমরা যখন বলি যে স্টোমাটা সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে, কিভাবে রাখে? কারণ হচ্ছে স্টোমাটা কি দিয়ে গঠিত হয়? 2টা রক্ষী কোষ এবং একটা ছিদ্র দিয়ে। তো এই রক্ষী কোষের মধ্যে আবার থাকে কি? বহু ক্লোরোপ্লাস্ট। আর এই বহু ক্লোরোপ্লাস্ট থাকে এটা কি হিউজ লেভেলে খাদ্য তৈরি করতে পারে। এন্ড এইখানে আরেকটা এমসিকিউ এইভাবে আমরা চিন্তা করতে পারি যে এইভাবে যদি আসে, রক্ষী কোষের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। তখন এরকম থাকতে পারে যে একটি নিউক্লিয়াস থাকে, বহু ক্লোরোপ্লাস্ট থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে, হালকা সাইটোপ্লাজম থাকে। তখন কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে যদি তুমি এটা না পড়ে থাকো যে ঘন সাইটোপ্লাজম হবে না হালকা হবে। বা নিউক্লিয়াস নিয়েও চেঞ্জ করে দিতে পারে, একটা নিউক্লিয়াস থাকে না 2টা নিউক্লিয়াস থাকে। বা ক্লোরোপ্লাস্ট চেঞ্জ করে দিল, বলো বহু না 2টা ক্লোরোপ্লাস্ট থাকে। তো এই জন্য এইটা আমরা মনে রাখবো। এরপর লাস্টের এই প্যারার মধ্যে কি আলোচনা হয়েছে? যে পত্ররন্ধ্র কখন খোলা থাকে, কখন বেশি মানে পূর্ণ খোলা থাকে। সকালে একবার পূর্ণ খোলা থাকে আর বিকালে পূর্ণ খোলা থাকে। আবার রাতে এটা বন্ধ থাকে, কিন্তু এর আবার ব্যতিক্রম আছে। পাথরকুচি, পাথরকুচি আবার রাতে খোলা থাকে। আবার দিনের বেলা খোলা থাকে না, রাতে খোলা থাকে। অনেকে যেমন আমাদের মধ্যে আছে যারা দিনে পড়ে না, রাতের বেলা পড়তে বসে, রাতে 1টা 12টায় বাজলে পড়তে বসে, তারা তারা হচ্ছে পাথরকুচি। আচ্ছা, তো এই গেল। এবং এই যে আমরা এই পয়েন্টটা আগেই বলেছি পত্ররন্ধ্রের মূল কাজটা কি। এবার এখানে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে কিছু আলোচনা আছে। তো এইটা মূলত আমাদের অত দরকার নাই, কিন্তু তাও এখানে মেইন থিমটা আমাদের দরকার, কারণ এইটা নিয়ে কোশ্চেন আসছে যে নিচের কোনটি পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার জন্য আহ দায়ী, বা কোনটা পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়াকে ত্বরান্বিত করে। ওকে, এই জিনিসগুলো আসছে পরীক্ষাতে। তো এই জন্য আমাদের একটু এটার কনসেপ্টটা একটু জানা দরকার। তো মূলত কনসেপ্টটা খুবই আসলে সিম্পল। সিম্পল কেন? আহ, ধরা যাক এটা হচ্ছে আমাদের রক্ষিকোষ বা গার্ড সেল। তো গার্ড সেল গুলোর মধ্যে যখন পানি ঢুকে তখন এটার বলে কি অন্তঃবিসর্জন। আর যখন পানি বের হয় সেটাকে বলে বহিঃবিসর্জন। তো এইটার ভিত্তিতে বিভিন্ন মতবাদ আসছে যে পানি কেন ঢুকবে, পানি কেন বের হবে। তো সেটা আমরা পরে আসতেছি। তো ধরা যাক পানি ঢুকছে, তো অর্থাৎ অন্তঃবিস্রবণ হয়েছে। অন্তঃবিস্রবণ হলে আর কোথাও যদি পানি ঢুকে সেটা কি ফুলে যাবে স্বাভাবিক? তাহলে সেটাকে আমরা বলতেছি কি স্ফীত হওয়া। আর এইরকম আর একটা আমরা চিন্তা করি, যেটার ক্ষেত্রে আমরা চিন্তা করবো পানি বের হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? শিথিল। শিথিল হয়ে গেছে। তো যদি স্ফীত হয় রক্ষী কোষটা, স্ফীত হইলে ওইটা সাধারণত একটু মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়, এবং মাঝখানে যে ছিদ্রটা আছে তখন ছিদ্রটা ওপেন হয়। তখন ছিদ্রটা ওপেন হয়, তখন আমরা বলি কি পত্ররন্ধ্র খুলে গেছে। আর যখন শিথিল থাকে এরকম, তখন এর পাশে যে আরেকটা পত্ররন্ধ্র থাকে তারা পরস্পর চুপসে যায় এবং লেগে যায়। শিথিল হলে কি হয়? চুপসে যায় এবং লেগে যায়। ফলে কি হয়? ছিদ্র অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। জাস্ট এই কনসেপ্ট আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তাহলে স্ফীত হলে ছিদ্র ওপেন হয়ে যায়, এবং যদি কোনো কারণে শিথিল হয়ে যায় তাহলে চুপসে যেয়ে লেগে যায়, তখন স্টোমাটার ছিদ্রটা অফ হয়ে যায়। জাস্ট এইটুকু একটা বেসিক একটা কনসেপ্ট। এরপর এইটাই আর কি লিখছে যে ভন মহল প্রথমে আর কি থিওরি দিছে যে রক্ষী কোষের স্ফীতির পরিবর্তনটাই মূলত পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার প্রধান কারণ।
কিন্তু সে আসলে এইটা বলে নাই স্ফীতির পরিবর্তনটা কেন হয়, অর্থাৎ কখন শিথিল হবে, কখন স্ফীত হবে, কখন পতন শিথিল হবে, এটার ব্যাখ্যা সে দেয় নাই। ব্যাখ্যা দিচ্ছে পরবর্তী যে লয়ের লয়ের আসলে এস্টার সুগার দিয়ে আসলে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছে। তো এটা আমাদের বিস্তারিত জানার দরকার নেই। এরপর সাইরি আসছে, সাইরি আবার পিএইচ নিয়ে কথা বলার চেষ্টা করছে। সে আর কি পিএইচ এর একটা ভূমিকা বলছে, যে পিএইচ কমে গেলে, পিএইচ যখন কমে যায় তখন হচ্ছে একটা কনভার্সন হয়, অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়, এবং পরবর্তীতে দেখা যায় ওইখানে অবিস্মরণের চাপ কমে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা সে বলছে। যাই হোক, ওগুলো আমাদের দরকার নাই, আমরা এই জন্য মাথা নষ্ট করবো না। আমাদের মূলত যেটা দরকার এই যে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, কারণ এইটাই আমাদের চারটা যখন অপশনে থাকবে, চারটা কথা, তখন আমাদের আধুনিক কথাটাই আমাদের বলতে হবে। আধুনিক কথার মধ্যে কি আছে, যে মূলত পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী হচ্ছে পটাশিয়াম আয়ন। পটাশিয়াম ঢুকলে তাহলে পানি ঢুকে, পটাশিয়াম বের হয়ে গেলে পানি বের হয়ে যায়। আর পানি যখন ঢুকে, পটাশিয়াম যখন ঢুকে, পানি যখন ঢুকে, তার মানে ওটা স্থিত হবে, তার মানে পত্ররন্ধ্র খুলবে। এখন পানি পটাশিয়াম কেন ঢুকে, এটার জন্য আবার আলো দায়ী। তাহলে দেখো, পটাশিয়ামের সাথে আবার আলোর এখানে একটা সম্পর্ক আসছে। তাহলে পটাশিয়াম ঢুকতেছে কোন আলোর কারণে, এই নীল আলোর কারণে। নীল আলো কি করে, রিসেপ্টর গুলাকে স্টিমুলেট করে, ফলে পটাশিয়ামটা রক্ষী কোষে প্রবেশ করে। আর পটাশিয়াম যখন প্রবেশ করে তখন সে কি নিয়ে ঢুকে, পানি নিয়ে ঢুকে যায়, এবং রক্ষী কোষ স্ফীত করে দেয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে রক্ষী কোষ স্ফীত হওয়ার, রক্ষী কোষ স্ফীত হলে যে পত্ররন্ধ্র খুলে, সেটা আমরা আগের এই পেজটাতে আমরা ক্লিয়ার হয়েছি। এবং এই পেজে এসে আমরা জানলাম যে রক্ষী কোষ কেন স্ফীত হবে, পটাশিয়ামের কারণে স্ফীত হবে। এবং পটাশিয়ামটা কেন আবার ঢুকবে, সেটা হচ্ছে নীল আলোর কারণে। তাহলে পত্ররন্ধ্র খোলা, বন্ধ হওয়া, এগুলো ত্বরান্বিত করে কে, নীল আলো। তাহলে এইটুকু আমরা পড়লাম। এইখানে মূলত হচ্ছে পানিটা যে আসলে একদম মূল থেকে আসলে কিভাবে শোষণ হয়ে পাতা পর্যন্ত পৌঁছায়, সেটারই আর কি একটা ফ্লো চার্ট আকারে এখানে আছে, ফ্লো চার্ট দেয় নাই, মানে এখানে ব্যাখ্যাটা আছে আর কি। এরপর আসবে, এরপর আমরা আসবো হচ্ছে প্রভাবক গুলো নিয়ে। তো সাধারণত বলছি, যেখানে আলো, তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, এই রিলেটেড কথাবার্তা যেখানে থাকবে, ওই প্রভাবগুলো আমরা পড়ার চেষ্টা করব। ওগুলো সব থেকে ইম্পর্টেন্ট। যেমন আলোর ক্ষেত্রে তো আমরা বললাম, প্রসেদনের আলোর ক্ষেত্রে নীল আলোটা খুব বেশি ভালো, তাই না, প্রসেদনের ক্ষেত্রে, কারণ এইটার কারণে পটাশিয়াম ঢুকে এবং স্টোমাটাটা খুলে যায়। আচ্ছা, আর তাপমাত্রার ক্ষেত্রে কিরকম হতে পারে, চিন্তা করি আমরা, তাপমাত্রা যদি কোথাও তাপমাত্রা বেশি থাকে, তা তাপমাত্রা বেশি থাকা মানে কি, সেখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বেশি। তো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বেশি হয়, তাহলে পাতা চেষ্টা করবে কি, জলীয় বাষ্প মানে পাতা চেষ্টা করবে কি তার থেকে পানিটা বায়ুমণ্ডলে দিয়ে দেওয়ার। কারণ বায়ুমণ্ডলে তো পানির একটা ঘাটতি আছে, পানির একটা চাহিদা আছে। এইভাবে আমরা ব্যাখ্যাগুলো চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না। জিনিসগুলো মুখস্থ করতে গেলেই আমরা অপশনে দাগাতে যে ভুল হতে পারে। তো এই জন্য আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব। আবার আপেক্ষিক আর্দ্রতা, ধরা যাক বাতাসে প্রচুর পানি আছে, তাহলে সেক্ষেত্রে আহ পাতা থেকে পানি বের হওয়াটা কি আরো মুশকিল হবে, কারণ বাতাসে তো অলরেডি অনেক পানি আছে। তার মানে আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, প্রস্ফুটনের হার তত কম হবে। তো এইভাবে আমরা লজিক দ্বারা করানোর মাধ্যমে চেষ্টা করব। আচ্ছা, এখন বলো, এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ আমাদের মিটিং অলমোস্ট শেষ হয়ে যাবে এর মধ্যে, এবং আমাদের আচ্ছা, এরপর বায়ু প্রবাহ, আবহাওয়া চাপ, এগুলো আমরা এইভাবেই পড়ে ফেলবো। যদি চাপ যত বেশি হবে, চাপ থাকলে কি হবে, পাতা থেকে পানি বের হতে আরো সমস্যা বেশি হবে, কষ্ট হবে বেশি। তো এইভাবে আমরা মনে রাখবো। তাহলে সেক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ যত বেশি, সেক্ষেত্রে প্রস্ফুটনের হার তত কম হবে। আবার বায়ু প্রবাহ যত বেশি, বায়ু প্রবাহ বেশি হলে কি হয়, আর্দ্র যে বায়ুগুলো আছে সেগুলো আশপাশ থেকে চলে যায়, তখন নতুন শুষ্ক বায়ু আসে। শুষ্ক বায়ু যদি আসে, সেক্ষেত্রে তাহলে পাতা খুব সহজেই তখন পানিগুলো বাতাসে দিয়ে দিবে, তখন প্রস্ফুটনের হার বৃদ্ধি পাবে। তো এভাবে আমরা লজিক দ্বারা করার চেষ্টা করব। তাহলে এগুলো আমাদের অপশনে, এগুলো আমাদের এমসিকিউর জন্য দরকার। এখন এখানে একটা কোশ্চেন আছে, আমরা তো প্রশোধনকে অপ্রয়োজনীয় মানে প্রয়োজনীয় অমঙ্গল বললাম, তাই এই ক্ষেত্রে আমাদের কোনটা বেশি ভূমিকা, মানে এটা কি উপকার বেশি না অপকার বেশি। মূলত প্রশোধনের ফলে উপকারটাই বেশি হয়, লাভটাই বেশি আসলে। কিছু অমঙ্গল হয়, অনেক পরিমাণ পানি বের হয়ে যায়, ফলে হচ্ছে উইল্টিং দেখা যেতে পারে। মানে হচ্ছে অধিক পরিমাণ পানি বের করার ফলে গাছটা নিস্তেজ হয়ে যেতে পারে, উইল্টিং বলে যেটাকে আর কি। তো এরকম কিছু কিছু সমস্যা হয়, বাট মূলত আমাদের উপকারটাই বেশি। যেমন আমরা বললাম,
তিনটা মূল প্রসেস। প্রশোধনের সাথে মূলত কি কি সম্পর্ক আছে? সালোক সংশ্লেষণ, শ্বসনের সম্পর্ক আছে, তারপর পানি ও খাদ্যরস উঠে। কারণ প্রশোধনের মাধ্যমে যখন পানিটা বের হয়ে যায় তখন ভিতরে একটা চাপের সৃষ্টি হয়, এই চাপের ফলে পানি, খনিজ লবণ সব শোষণ করে নিয়ে আসে। এটি মূলত প্রশোধনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমাদের প্রশোধনটা শেষ হলো, আমরা 10 মিনিটের মধ্যে প্রশোধনটা শেষ করে ফেললাম। এরপর আমরা সালোক সংশ্লেষণে আলোচনা করব। তার আগে আমরা এই যে প্রয়োজনীয় যে শব্দগুলো আছে, অসমোসিস কি বা অবিশ্রবণ কি, ডিফিউশন বা ব্যাপন কি, এই জিনিসগুলো আমরা একটু পড়ে নিব নিজেরা নিজেরা। তো এই ক্ষেত্রে এগুলো আমরা কিভাবে পড়বো? যেমন ধরো এখানে বলা হচ্ছে প্লাজমো লাইসিস। তো লাইসিস যখনই আছে তার মানে কি ভাঙন বা কোনো কিছু একটা বের হয়ে যাবে এরকম কিছু। না ভাঙলে তো বের হতে পারে না, তাই না? তো তাহলে এই ক্ষেত্রে যেটা হবে বহি অভিস্রবণ হবে। বহি অভিস্রবণ মানে কি? কোষ থেকে পানি বের হয়ে যাবে বাইরের দিকে। তো কোষ থেকে যদি পানি বাইরে বের হয়ে যায় তাহলে কোষটা কি হবে? সংকুচিত হয়ে যাবে। এটা কি বলা হচ্ছে প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন। আর এটা উল্টাটা কি? টার্জিডিটি বা রস স্ফীতি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অন্তঃবিস্রবণ হবে, মানে কোষের মধ্যে পানি ঢুকবে। পানি ঢুকলে কি হবে? কোষ মোটা স্ফীত হয়ে যাবে বা ফুলে যাবে।